স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি। দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে কি সংশ্লিষ্টতা জানাতে ডিবি কার্যালয়ে মুসা বিন শমশের, তার স্ত্রী ও ছেলে করা হচ্ছে মুখোমুখি জিজ্ঞাসাবাদ। চলতি সপ্তাহে 12 বছরেরও বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে জানালেন ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। লোভ দেখিয়ে দরিদ্রদের কাছ থেকে কিডনি কিনে পাচারে সক্রিয় চক্র। প্রমাণ মিলেছে শতাধিক মানুষের কিডনি বিক্রির। ঢাকা ও জয়পুরহাটে গ্রেফতার 5। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজা। দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। তৃতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। আর্থাইটিস, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে ভর্তি করা হতে পারে। আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার বিকেল 3:30টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নগরীর বসুন্ধরা আবাসিকের পথে নেওয়া হয় নিরাপত্তা প্রহরা। এ সময় নেত্রীকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা জড়ো হন হাসপাতালের সামনে। ভিড় ঠেলে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। বিএনপির একটি সূত্র বলছে, বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় জ্বর এসেছে বেগম জিয়ার। তাই স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতালেই ভর্তি করা হতে পারে তাকে। এর আগে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর 15 তারিখ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই এভারকেয়ার হাসপাতালে। সেদিন ফিরোজায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই মাসেরই 27 তারিখ আবারও নেওয়া হয় একই হাসপাতালে। করোনায় আক্রান্ত বেগম জিয়ার অন্যান্য শারীরিক জটিলতার সঙ্গে সংক্রমণ ঘটে তার ফুসফুসে। ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। দীর্ঘ 53 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বসুন্ধরা এলাকায় আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, সোহার, এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া এবং এই মুহূর্তে কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। প্রথমেই তার ব্লাড টেস্ট, এমআরআই, হার্ট টেস্ট সহ মোট 5টি পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষাগুলোর রেজাল্ট পর্যবেক্ষণের জন্য কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই পরীক্ষার রেজাল্ট পর্যবেক্ষণ শেষে এই 10 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা তারা সিদ্ধান্ত নেবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ারে রাখা হবে নাকি তাকে বাসায় রেখে সেখানে তার চিকিৎসা দেওয়া হবে। তো পুরো বিষয়টি আসলে নির্ভর করছে যে বেগম জিয়ার 5টি স্বাস্থ্য পরীক্ষার রেজাল্টের ওপরে এবং সেই রেজাল্টের পর তার মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন এবং তারপরেই সেই যারা রয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ, তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং পুরো প্রক্রিয়াটি তিনি আমাদেরকে অবহিত করবেন। যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, বিকেল 3:30টার কিছু পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় এবং এখানে এসে তিনি পৌঁছান এবং ফিরোজায় কিন্তু তার সাথে বিএনপি চেয়ারপারসনের ইসলাম। এবং আপনি জানেন যে এর আগে 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোভিড আক্রান্ত হন এবং তারা কিন্তু এবং প্রায় 53 দিন টানা তিনি এভারকেয়ারে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হওয়ার পর কিন্তু 19 জুন তাকে নিজ বাসভবনে ফেরত নেওয়া হয় এবং তারপর কিন্তু মোটামুটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য টানা তিনি এভারকেয়ারে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হওয়ার পর কিন্তু 19 জুন তাকে নিজ বাসভবনে ফেরত নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা এবং এই গায়ের তাপমাত্রা কিন্তু উচ্চ হয়, তার চিকিৎসক দল তাকে পরামর্শ দেন যাতে তাকে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং সেই চিকিৎসকদের ঠিক পরামর্শ অনুযায়ী কিন্তু আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে রিপোর্ট পর্যবেক্ষণ পর তার মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আগের মতো চিকিৎসা দেওয়া হবে। তো এই ছিল সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। বসুন্ধরা এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। অন্য কোনো দল কিংবা নেতা নির্ভর নয়, নির্দলীয় সরকারের দাবিতে এবার নিজেদের শক্তিতেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন বিগত 2 দফা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাঠে নামবেন তারা। তবে এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না শরিক দলগুলো। এদিকে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও এটি তাদের শেষ অবস্থান নয় মনে করেন বিশ্লেষকরা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের বাকি 2 বছরেরও বেশি, এখনই যেন বাঁচতে শুরু করেছে ভোটের দামামা। সিরিজ বৈঠক দিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সভা সেমিনারে বরাবরই এই সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি। আপত্তি আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গত 2 বারের নির্বাচনে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ এই দলটি তাহলে এই দফায় হিসেব মিলিতে কষছে কোন ছক? শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। এবার আর পরনির্ভরশীলতা নয়, দাবি আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন নিজেরাই। এই যাত্রায় জনগণকে বড় অস্ত্র মানলেও সেই জনগণ তাদের ডাকে সাড়া দেবে কিনা তা নিয়েও জোর বক্তব্য দিতে পারছেন না নেতারা। আমরা বিগত দিনে ভুল থেকে শিক্ষা নেব। যাদের এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। বিএনপি নিজের শক্তিতে এগোবে। আমার মনে হয় যে জনগণের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার বিএনপি যখন আন্দোলনের ডাক দেবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে শরিক দলগুলো বলছে চূড়ান্ত পরিকল্পনা সাজাতে হবে আরও সময় নিয়ে। এটা 2 বছর পরে, দিল্লি অনেক দূর, এখনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত। আমরাও যাব না নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে। তবে সবার আগে ভোটারদের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জনগণ কেন তাদের উপর আস্থা আনবে সে বিষয়টিও স্পষ্ট করা জরুরি বলে মত তাদের। বিএনপিকে বলতে হবে যে সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, যাব না ইলেকশনে ইজ নট এ গুড অ্যান্সার। আপনাকে সুষ্ঠু ইলেকশন করতে হবে, মাঠে নামতে হবে, জাতীয় সরকারের দাবিতে মাঠে নামতে হবে, আমাদের ভবিষ্যতের স্বপ্নটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারভাবে আমি কি করতে চাই সেটা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাবারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। তো এই যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে তিনি আরও বলেন, সংবিধান ও দেশের জনগণই এ সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে, সেটি পরিবর্তনের এখতিয়ার কারও নেই। ফখরুল সাহেব বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না। সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের
পটভূমি এক নয়। বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে প্রায় ১ যুগেরও বেশি সময় জেলে থাকায় সাজা খাটা হয়ে গেছে বলে গণ্য করা হয়েছে। তারপরও কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। উই আর লুকিং ফর শত্রুস, এই মন্তব্যের কারণে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সবাই চেনেন। 10টা অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও তিনি। 1 যুগেরও বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। 13 বছর আগে হওয়া দুর্নীতির এক মামলার রায়ের জন্য মঙ্গলবার আদালতে আনা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ 7,95,95,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, 26 লাখ টাকার সম্পদের তথ্য গোপন। রায়ে 8 বছরের কারাদণ্ড হয় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যদিও এই মামলায় 12 বছরের বেশি সময় জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে না। এ রায়ে সন্তুষ্ট দুদক। আইনজীবী জানান, বাজেয়াপ্ত করা হবে অবৈধভাবে আয় করা টাকা। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10 লক্ষ অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষুব্ধ আসামিপক্ষ বলছে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। এটা ন্যায়সঙ্গত জাজমেন্ট হয় নাই, এটা একটা ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। আমরা মনে করি যে উচ্চ আদালতে এর বিরুদ্ধে এই কনভিকশনের এগেইনস্ট আমরা প্রতিকার পাবো। সেন্টেন্স সার্ভড আউট হয়ে গেলেও আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব। 2007 সালের 28শে মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ী মুসা বিন শমশেরকে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল। সোহার, এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে অর্থাৎ বিকেল 3টা 24 গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন প্রিন্স মুসা বিন শমশের, তার স্ত্রী এবং তার ছোট ছেলে জুবি মুসা। আপনি জানেন যে গত 7ই অক্টোবর একজন প্রতারককে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। সেই প্রতারকের নাম আব্দুল কাদের চৌধুরী, যিনি একসময় তার নাম ছিল আব্দুল কাদের মাঝি। গেল কয়েক বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি তার নাম পরিবর্তন করেছেন এবং রিমান্ডে পুলিশকে তিনি যেসব তথ্য দিয়েছিলেন সেখানে প্রিন্স মুসার সাথে তার একটি সম্পৃক্ততার বিষয় উঠে আসে। সেই কারণেই আজকে প্রিন্স মুসাকে ডেকে আনা হয়েছে গোয়েন্দা কার্যালয়ে। পুলিশের কাছে আব্দুল কাদের দাবি করেছিলেন যে প্রিন্স মুসার তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির কাস্টোডিয়ানের দায়িত্ব তাকে দেয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেছিলেন যে তাকে 20 কোটি টাকার একটি চেক দিয়েছিলেন প্রিন্স মুসা। এছাড়াও তার সাথে আর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেসব বিষয়গুলো জানার জন্যই কিন্তু মূলত প্রিন্স মুসাকে আজকে ডেকে আনা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু তার পরিবারের 2 জন সদস্য রয়েছেন। আমরা দেখেছি যে ডিবির জয়েন্ট কমিশনার অর্থাৎ যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের কক্ষে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদে কিন্তু কিছুক্ষণ আগে ডিবির অতিরিক্ত কমিশনার যিনি AKM হাফিজ আক্তার তিনিও যোগ দিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা গুলশান বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। হয়তো যে কোনো সময় তাদের যে জিজ্ঞাসাবাদ সেটি শেষ হবে এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে আসলে যেই বিষয়গুলো নিয়ে গোয়েন্দা কার্যালয়ে তাদেরকে ডাকা হয়েছে সেই বিষয়ে কি উত্তর দিয়েছেন প্রিন্স মুসা এবং তার পরিবারের সদস্যরা। এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছিল কাদের চৌধুরীর কাছ থেকে। সেখানে কিন্তু লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেরকম একটি
একটি চুক্তিপত্র ছিল এবং তাকে গ্রেফতারের পর আরও বেশ কিছু তথ্য পেয়েছিল গোয়েন্দা পুলিশ যে গত কয়েক বছরে বিশেষ করে জমি জায়গার বায়না করার নাম করে কিন্তু অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তবে প্রিন্স মুসার সাথে বেশ কিছু ফটোগ্রাফ অর্থাৎ ছবি উদ্ধার করা হয়েছিল যেখানে প্রিন্স মুসার সাথে তিনি বসে আছেন। এই বিষয়গুলো কি আসলেই সত্য নাকি প্রিন্স মুসাকে ভিকটিম বানানো হয়েছে অথবা প্রিন্স মুসার সাথে তার আগে থেকেই সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলোর কিন্তু জানানোর জন্য আজকে তাকে ডেকে আনা হয়েছে। এর আগে গত রবিবার প্রিন্স মুসার যে ছোট ছেলে রয়েছে জুবি মুসা, তাকেও কিন্তু গোয়েন্দা কার্যালয়ে ডেকে আনা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন গোয়েন্দাদের কাছ থেকে তার বাবাকে কি আসলে ভিকটিম বানানো হয়েছে নাকি কোনো ধরনের সম্পৃক্ততা আছে। তো এসব বিষয় নিয়েই আলোচনা এখনও জিজ্ঞাসাবাদ চলছে, মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাদের এবং প্রিন্স মুসাকে। কিছুক্ষণ পর হয়তো এই জিজ্ঞাসাবাদ শেষ হবে, তারপর পুলিশ নিশ্চিতভাবে আমাদেরকে হয়তো জানাবে কোন বিষয়গুলো বেরিয়ে এসছে। সোহার, ডিবি কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার বুলবুল রেজা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় 40%ই 1 থেকে 20 বছরের মধ্যে। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অক্টোবরে এসেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 183 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য বলছে চলতি মৌসুমে 20,000-এর বেশি ডেঙ্গু রোগীর প্রায় 37%ই 20 বছরের মধ্যে। এর মধ্যে কেবল ঢাকা শিশু হাসপাতালেই এই মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 819 জন। তবে অক্টোবরের মাঝামাঝিতে এসেও ভোগাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালেই এই ভাইরাসের সঙ্গে লড়ছে 48 জন শিশু। অথচ 2019 সালের মহামারীতে যখন রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছিল, সে বছরও এই দিনে শিশু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল 60। শুধু ঢাকা নয়, এখন রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আমাদের বাসা কুষ্টিয়ায়। 30 তারিখে অনেক জ্বর আর র্যাশ বাড়াইছিল, ডেঙ্গু অনেক খারাপ পর্যায়ে চলে গেছিল, যে কারণে ওরা পারে না, বলছিল তারা এখানে রেফার করছিল। আমার বাচ্চা বাড়ির ভিতরেই থাকে, মশক নিদর্শনের কি ওষুধ দেয় না দেয় আমরা জানি না। করোনাকালে ঘরে থাকতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসকরা। আমাদের বেশিরভাগই আসলে বাসায় স্টে করতে হয়েছিল, আমাদের শিশুদেরকে বিশেষ করে। 2019-20-এ আমরা যেভাবে সচেতন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের ব্যাপারে, 2021 সালে গিয়ে আমরা একটু গা ছাড়া দিয়েছি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের সংখ্যা নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারে ডেঙ্গু, তাই থাকতে হবে সচেতন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি অন্য জ্বর আছে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। আবার করোনাও আছে, করোনা যে চলে গেছে তা না, সেই জন্য সবাইকে আপনার অভিভাবকদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা, তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকা সংরক্ষণ করা যায় দেশজুড়ে এমন 21টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করা হবে শিক্ষার্থীদের। দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ডিজি হেলথ। বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচের শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশই শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োনটেকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশে 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। দেশে ফাইজারের টিকার মজুদ 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না, আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে, স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে
আপলোড করব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা দেয়া হলেও হল খোলার পর গণরুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী থাকছেন এসব রুমে, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা কোনোটাই সম্ভব না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বলছে স্বল্প সময়ের মধ্যেই গণরুমে থাকা শিক্ষার্থীদের সিট দেয়া হবে। আরিফ পাটোয়ারি এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গণরুমের মানবেতর জীবনযাপন তার স্বপ্ন পূরণের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পড়াশোনার জায়গাটা অনেক স্মার্ট থাকবে, গবেষণার জায়গা থাকবে, কিন্তু এখানে আসার পর হচ্ছে যে গণরুম পরিবেশ, এটা আসলে একটা সভ্য সমাজে কল্পনা করা যায় না যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা রুমে যেখানে 4 জন থাকে ওখানে 28 জন থাকবে। শুধু আরিফই নন, প্রথম বর্ষে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীকেই গাদাগাদি করে থাকতে হয় গণরুমে। নেই ব্যক্তিগত নিরাপত্তা বা পড়াশোনার পরিবেশ। রুমে সর্বোচ্চ 4 জন করে থাকা যায়, কিন্তু আমরা থাকতেছি বর্তমানে 40 জন। এখন আমি কোনো সময় যদি ওয়াশরুমে যাই রাত্রে, ওয়াশরুম থেকে রুমে ফিরে এসে দেখি আমার জায়গা বুকিং হয়ে গেছে। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন হচ্ছে এই গণরুমের এই মানবেতর জীবনযাপন সে শুরু করে, তখন হচ্ছে তার স্বপ্নগুলো, তার আশাগুলো সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কোভিড পরবর্তী সময়ে গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা এলেও তার ছিটে ফোঁটাও বাস্তবায়ন হয়নি। বিজয় একাত্তর হলের এই গণরুমে থাকছেন 2 শতাধিক শিক্ষার্থী, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পেতেই শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আমাদের বেডগুলোও আপনি দেখতে পাবেন যে অনেক কাছাকাছি, তো এখানে আসলে স্বাস্থ্যবিধি এভাবে মানা অতটা সম্ভব না। 200-250 জন স্টুডেন্টের ভিতরে একটা রুমের ভিতরে তো সামাজিক দূরত্ব ওইভাবে মানা পসিবিলিটি নাই। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও হল প্রশাসন বলছে গণরুমে থাকা শিক্ষার্থীদের 2-1 দিনের মধ্যেই সিট দেয়া হবে। 2019-এর MA পরীক্ষা হয়ে গেছে, ওরা অনেকেই হল ছেড়ে দিয়েছে, আমরা ওখানে রিপ্লেসমেন্ট দিয়ে রেখেছি, এখন ছাত্ররা উঠে পড়ছে। স্টেশন হিসাবে আমরা গণরুমটি এখন ব্যবহার করবার অনুমতি দিয়েছি। আমরা শিক্ষার্থীদেরকে কে কোন সিটে তারা অবস্থান করবে তাদের একটা সিট বরাদ্দ তালিকা আমরা দিয়ে দেব। আগামী 17 অক্টোবর থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নবপত্রিকা প্রবেশ, চণ্ডীপাঠ ও বিহিত পূজার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে। ভক্তদের প্রার্থনা, দেবীর আশীর্বাদে আবারও শান্তি ফিরে আসবে পৃথিবীতে। মহাসপ্তমীতে মহামায়া, ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে ভক্তদের আনাগোনায়। কৈলাস থেকে দেবী দুর্গতি নাশিনী মর্তে এসেছেন সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার সকাল থেকেই ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখর মণ্ডপ। নবপত্রিকা প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে করা হয় সপ্তমী পূজা। খাদ্য সংকট কাটাতে 9টি উদ্ভিদে তৈরি এই নবপত্রিকা পূজা করা হয়। দুর্দমনীয় যারা সমাজে অসৎ কাজ করেছে তাদেরকে দমন করার এই প্রক্রিয়াটা সপ্তমী থেকে শুরু হয়। ফুল, বেলপাতা দিয়ে অঞ্জলি শেষে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার। অনেক অপেক্ষায় ছিলাম এই দুর্গাপূজা আসবে, অনেক মজা করবো। সেজে গুজে এসে পুজোর মণ্ডপে মার কাছে আরতি দিতে এসেছি, যেন মা আমাদের এই করোনা থেকে আমাদের মুক্ত করে দেয়। দুর্গা মার কৃপায় হচ্ছে মহামারীটা আমরা অনেকটাই কমে গিয়েছে, সেজন্য আমরা আসলে আজকে আসতে পেরেছি। ছিলাম যে আসতে পারবো কিনা, কিন্তু দেখলাম যে না, করোনা থাকলেও না মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে। করোনা সংকট মোকাবেলা করে দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা।
মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনি যেন জানান দিচ্ছে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের। দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হবে সকল দুঃখ, কষ্ট, বেদনা ও পাপ। মহাসপ্তমীর পুণ্য পাবনে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রামের JM সেন হলের পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফেরদৌস লিপি এবং কলকাতার পূজা উদযাপনের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি লিপির কাছে। লিপি, সোহার ব্যাপক বর্ণালী আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগরের প্রতিটা মণ্ডপে আমরা বলতে পারি সপ্তমী পূজার আয়োজন চলছে। যদিও সকালবেলা কিন্তু যে শাস্ত্রীয় যে পূজা সেই পূজাটা অনুষ্ঠিত হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে এখানকার যে সন্ধ্যা আরতি সেটা শুরু হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ভক্ত এবং যে দর্শনার্থীরা তারা কিন্তু মণ্ডপগুলোতে আসছেন এবং তারা ঘুরে দেখছেন এবং প্রতিমার যে আশীর্বাদ সেই আশীর্বাদ নিচ্ছেন। এবং এখানে যেসব ভক্ত কিংবা দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে, পরিজনদের সাথে কিন্তু শুধু এই মণ্ডপ না, নগরীতে কিন্তু যে প্রায় 277টা মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং এখানকার যেসব দর্শনার্থীরা বলছেন তারা বলছেন যে আসলে যে শারদীয় দুর্গা উৎসবের একটা প্রধান উৎসবের আয়োজন থাকে কিন্তু এই বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু মণ্ডপগুলো ঘুরে দেখা। এবং চট্টগ্রামের প্রতিটা মণ্ডপ কিন্তু প্রায় বিভিন্ন থিমে গড়ে উঠে এবং আমরা এই মুহূর্তে এখন যেই মণ্ডপে আছি অর্থাৎ জেমসন হলে, সেটাও কিন্তু এখানকার যে আয়োজক তাদের সাথে কথা বলেছে তারা বলছেন যে সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান আছে বেলুর মঠ, সেই বেলুর মঠের আদলেই কিন্তু তারা এই মণ্ডপটা তৈরি করেছেন এবং এর পেছনে কিন্তু যে আর্টিস্টরা আছেন তারা দীর্ঘদিন শ্রম দিয়ে কিন্তু এই মণ্ডপ তৈরি করেছেন এবং তারা কিন্তু মণ্ডপের এই আয়োজনের মধ্যে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা বাচ্চাদের জন্য এইসব রেখেছেন। এবং আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও কিন্তু বেশ কড়াকড়ি আরোপগুলো রয়েছে এখানে। এবং এখানকার যারা আয়োজক তারা এখানে যে গেট আছে গেটে কিন্তু সেখানে স্যানিটাইজার রাখা হচ্ছে এবং নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে র্যাবের এখানকার অধিনায়ক সাথের তিনি এসেছেন এবং পুলিশও পর্যাপ্ত কিন্তু নিয়োগ আছে এবং আমরা বলতে পারি যে নিরাপত্তার ক্ষেত্রেও আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রতিটা মণ্ডপে কিন্তু এমন পরিস্থিতি এখানে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে সপ্তমী আয়োজনে। তার সর্বশেষ আমরা কলকাতায় চলে যাব, সেখানেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সপ্তমী উদযাপিত হচ্ছে। সেখানকার খবর জানতে সুব্রত আচার্যের কাছে। সপ্তমীর শুভেচ্ছা লিপি। জানেন যে গুগল সার্চ ইঞ্জিনে যদি আমরা কলকাতা দুর্গাপুজো লিখে সার্চ করি তাহলে যে 10টি প্রথম সারির পুজো আসে তার মধ্যে লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র পার্কের পুজোর যে ছবি বা তথ্য সেটি সামনে আসে। কেন সন্তোষ মিত্র পার্কের পুজো গুগল ইঞ্জিনে সার্চ করলেই প্রথম 10-এ আসে আমরা জিজ্ঞেস করব। দাদা, এই সার্চ ইঞ্জিনে সার্চ করলে প্রথমে আপনাদের পুজো আসে, কেন থাকবে না বলুন? গত বছর বা তার আগের বছর যখন আমরা প্রথম, আপনারা দেখেছেন, সকল মানুষ দেখেছেন, যখন প্রথম আমরা সোনার শাড়ি করলাম বা যখন সোনার দুর্গা করলাম, সেটা একটা চমক ছিল। আর ভারতবর্ষের মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারকে এর আগে থেকেই চিনেছিল। যখন আমরা কামাতামার উপরে ছিলাম, কামাকা তামাল, এবারে আমাদের র্যাফ নামাতে হয়েছিল, আপনারা সকলেই জানেন। সেই মানুষের ঢল আমাদের স্বেচ্ছাসেবক দ্বারা আমরা ধরে রাখতে পারিনি। কাজেই পুলিশি তৎপরতা, র্যাফ প্রয়োজন ছিল সেই মানুষের ঢল আটকানোর জন্য। ইনফ্যাক্ট আমরা গত 2 বছর ধরে যা উপস্থাপন করেছি সেটা মানুষের কাছে চমক। আগামী দিনেও করবো, এবারেও। ধন্যবাদ। লিপি, যেটি হচ্ছে আয়োজকরা বলছেন যে বরাবরই শুধু আলো নয়, থিম এবং দেবীর সাবিকে আনার যে প্রতিচ্ছবি সেটি আমরা দেখেছি। এবছর কোভিড প্রোটোকল মেনে পুরো ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে লম্বা লাইন করে আসছে দর্শনার্থীরা, যাতে মহামান্য হাইকোর্টের যে বিধি যে 10 মিটার বাইরে দর্শনার্থীরা থাকবেন সেরকম ভাবে রাখা হয়েছে, সুন্দর করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যদিও আমি বরাবরই কলেজ স্কোয়ারের ক্ষেত্রে বলেছি যে ভিড় কিন্তু হচ্ছে, শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, কিন্তু প্রত্যেকের মুখে মাস্ক আছে। তবে সেলফি যারা তুলছেন তারা কিন্তু মাস্ক খুলে তারপর সেলফি করছেন, সেক্ষেত্রে কিন্তু কোভিড প্রোটোকল কোথাও কোথাও মানা হচ্ছে না বলেই বোধ হবে। সব মিলিয়ে আমরা এই লেবুতলা সন্তোষ মিত্র পার্কে যেখানে রয়েছি, এবছরের থিম কিন্তু আমরা দেখেছি জয়পুরের বিড়লা মন্দির এবং সপ্তমী সন্ধ্যা থেকে ভিড় উপচে পড়ছে এবং
আয়োজকরা মনে করছেন যে যত রাত যাবে ভিড় তত বাড়বে। তো এই ছিল সোহান আমার কাছে সপ্তমীর সন্ধ্যের আগে আমার কাছে থাকা লেবুতলা পার্ক থেকে দুর্গাপুজোর শারদ উৎসবের সবশেষ। পূজা উদযাপনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য, এবং তার আগে চট্টগ্রামের JM সেন হলের পূজা মণ্ডপ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। It's all about stainless style. কয়েক বছর ধরে একই সময়ে বাড়ছে পেঁয়াজের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন দেশের এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে ভারত, আর উৎপাদন বাড়ার পরও দাম বাড়ার কারণ হিসেবে দুর্বল বাজার কাঠামোকে দায়ী করছে কৃষি মন্ত্রণালয়। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি সংকট দেখিয়ে ফায়দা লুটতে চায় একটি বিশেষ শ্রেণী। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 5 কেজি 6 কেজি এরকম কিনতাম, এখন তো 2 কেজি 2.5 কেজি কেনার জন্য একটা চিন্তা করতেছি। হঠাৎ করে নিত্যপণ্যের দাম বাড়লে কেনার আগে এভাবেই ভাবতে হয় ভোক্তাদের। এর কারণ স্পষ্ট। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই গত এক মাসে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। কয়েক বছর ধরে বছরের একই সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি নির্ভরতাকে দায়ী করছেন কমিশন এজেন্ট ও আমদানিকারকরা। ভারতের রপ্তানিকারকেরা যে বাজার নির্ধারণ করে সেই বাজারটাই বাংলাদেশের বাজার হয়। ইন্ডিয়া একটা দেশ, যে দেশের থেকে পেঁয়াজ এলে আমাদের দেশে কম পড়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত জুন পর্যন্ত এক বছরে পেঁয়াজের 35 লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় 33.5 লাখ টন, আগের বছরের চেয়ে 8 লাখ টন বেশি। সংরক্ষণ দুর্বলতায় সর্বোচ্চ 25% নষ্ট ধরলেও টিকে যায় 25 লাখ টনের বেশি। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয় বলছে ঘাটতি দেখিয়ে ফায়দা লুটতে চায় বিশেষ একটি শ্রেণী। ঘাটতি দেয়, ঘাটতি যারা বলে তারা আসলে মূলত ওই ম্যানিপুলেট করার জন্য বলে। কৃষিবিদদের মতে বাজারে নেই চাহিদা যোগান আর উৎপাদনের সঠিক পরিসংখ্যান, আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে আমদানি বন্ধেই রয়েছে এর আসল সমাধান। অ্যাকচুয়াল উৎপাদন কত আর আমাদের চাহিদা কত, এইখানে একটু রঙ্গরস খেলা আছে তত্ত্বের। সমাধান হইল একটা, আমাদের প্যাকেজ আছে, উৎপাদন করে আমদানি করবো না। কৃষি মন্ত্রণালয় বলছে পেঁয়াজের উৎপাদন বাড়লেও মৌসুমের শুরুতে ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। 40 টাকা যদি হয় তাহলে ফার্মাররা লাভ করতে পারবে তাদের সিজনের সময়, কিন্তু সিজনে কিন্তু আমরা সেটা দিতে পারি না। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে নেয়া 4 বছর মেয়াদী পরিকল্পনায় চলতি অর্থ বছরে বার্ষিক চাহিদা অপরিবর্তিত রাখা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে ঘাটতি ধরা হয়েছে প্রায় 5 লাখ টন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করতে চান দেশের উচ্চ আদালত। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন আদালত। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, সাবেক সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে 4 সদস্যের এই কমিটি গঠন করা হবে। কমিটির কাজ হবে ইভ্যালির অনিয়ম, দায় দেনা এবং বিনিয়োগকারীদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তার উপায় বের করা। এখানে অনেকের লায়াবিলিটিস, যেটা আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখছি, প্রায় 1000 কোটি টাকার মতো, এবং সেই লায়াবিলিটিস এবং কি অ্যাসেট আছে সেইটা কিভাবে ফাইন্ডিং আউট করবে, সেই জন্য একটা ইন্ট্রিম বোর্ডের আমাদের পিটিশন ছিল। সেই ইন্ট্রিম বোর্ডের ব্যাপারে যেটা আদালত অভিপ্রায় ব্যক্ত করেছে। ভাষান্তরে জাতিসংঘ কাজ করার সম্মতিতে আনন্দিত রোহিঙ্গারা। সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল বের করা হয়। রোহিঙ্গারা বলছেন এখন ভাষান্তরে অনেকে যেতে আগ্রহী হচ্ছে, আর আগ্রহীদের ভাষান্তরে পাঠানোর প্রক্রিয়া আগামী নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং ক্যাম্পের টু ইস্টের সিআইসি মাঠ। মঙ্গলবার সকালে দলে দলে এই মাঠে আসতে শুরু করেন রোহিঙ্গারা। জাতিসংঘকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শত শত রোহিঙ্গা। বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান নেন। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পে অলিগলি প্রদক্ষিণ করে রোহিঙ্গারা। কক্সবাজারের জরাজীর্ণ আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় সরকার। প্রথম দিকে এই উদ্যোগে জাতীয় সংঘ যুক্ত না হলেও পরে তাদের কর্মকর্তারা ভাষান্তর পরিদর্শন করে পুরো বন্দোবস্তি দেখার পর বিশ্ব সংস্থাটি তাতে সমর্থন দেয়। ভাষান্তরে রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা দিতে 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে আনন্দিত রোহিঙ্গারা। 80,000 মানুষ
যখন ইচ্ছাকৃতভাবে যার আত্মা খুশি যারা যা তারাই ইউএনের সাপোর্টটা পাবে বলে আর আশা করি। কোনো ফ্যামিলি যদি কোনো ভাই যদি যাইবেলা যদি একমত থাকো ওনারা যাইতে পারিবে, কোনো সমস্যা নাই। যে নাকি আগে শুধু সুবিধা নেওয়া ছিল, এখন বর্তমানে শুধু সুবিধা চতুর্দিকে আর যেভাবে এটা সাপোর্ট পারি তোরা সাপোর্ট ওটা বেশি পাই বলি কেন কি আছে হতা দিয়ে আর এভাবে কাম কি ভাই বুঝিতে পাইছি। তবে ভাষান্তরের পাশাপাশি স্বদেশে ফেরাতে বিশ্ববাসীর উদ্যোগ চান রোহিঙ্গারা। আর এডের রিফিউজি এডিগুলো রিফিউজি আনা আর এখন এটা বাংলাদেশের কিছু হাইবল আসি দেন লইবল আসি দেন আর চাইতে চাইলাম না আর দেশানোর কিভাবে আর যাইবেলা চেষ্টা করি যাবে জিমি আনছে আর যত দূর যাইবেলা নসাই আর দেশ মধ্যে শান্তি। ক্যাম্প ইনচার্জ জানালেন আগ্রহীদের ভাষান্তরে পাঠানোর প্রক্রিয়া নভেম্বরে শুরু হবে। জাতিসংঘের যারা অঙ্গ সংগঠন হিসেবে এখানে কাজ করতেছে তাদের মাধ্যমে যুক্ত করেই আমরা নিয়ে যাব। তো এই প্রক্রিয়াগুলো সবগুলো যৌথভাবে হবে এবং অন্যান্য বারের তুলনায় এটা আরও উৎসব মুখর পরিবেশে এটা হবে বলে আমার বিশ্বাস। এই পর্যন্ত কয়েক দফায় 18,521 জন রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভাষান্তরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ যুক্ত হওয়ায় এ দ্বীপের রোহিঙ্গারাও আনন্দ মিছিল করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টাকার লোভ দেখিয়ে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের কাছ থেকে কিডনি কিনে পাচার করত একটি চক্র। এখন পর্যন্ত শতাধিক মানুষের কিডনি ভারতে বিক্রি করেছে বলে জানিয়েছে র্যাব। চক্রের 5 সদস্যকে ঢাকা ও জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। কিডনি প্রতি 3 থেকে 4 লাখ টাকা প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে মানবদেহের গুরুত্বপূর্ণ এই অঙ্গ বিক্রি করতে প্রলুব্ধ করত একটি চক্র। তবে কিডনি পাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ না করেই লাপাত্তা হয়ে যেত চক্রের সদস্যরা। জয়পুরহাটে টাকা না পাওয়া ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরান সহ 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতি কিডনি বাবদ রোগীদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা নিত এই ব্যবসায়ী চক্র। বিপরীতে ডোনারদের গছিয়ে দেওয়া হতো মাত্র 2 লাখ টাকা। যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনের ফাঁদে পেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। যার প্রয়োজন কিডনি প্রয়োজন তার কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা গ্রহণ করে এবং যিনি কিডনি ডোনেট করে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা পাওয়ার পরে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা এবং বিভিন্নভাবে তাদেরকে আর পরবর্তীতে আর বাকি টাকা দেয়া হয় না। 3টি দলে বিভক্ত হয়ে কাজ চালিয়ে আসা চক্রটি ব্যবহার করত সামাজিক যোগাযোগ মাধ্যমও। একটি দল কিডনি প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত, দ্বিতীয় দলটি নির্ধারণ করত টার্গেট, আর তৃতীয় দলটি দেশের বাইরে পাঠানোর জন্য প্রস্তুত করত ডোনারদের। 1 2 জন নয়, এভাবে শতাধিক মানুষের কিডনি দেশের বাইরে পাচার করেছে চক্রটি। যখন ম্যাচিং সম্পন্ন হয় পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা, বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু পাসপোর্ট, কিছু অবৈধ জাল ডকুমেন্ট উদ্ধার করা হয়। এই চক্রের কয়েকজন সদস্য এর আগে জেল খাটলেও লাভজনক হয় আবার ফিরে আসে ব্যবসায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। অশ্রুসিক্ত নয়নে 21শে পদকপ্রাপ্ত নাট্যজন ডক্টর ইনামুল হককে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। পরে তাকে নেওয়া হয় তার সাবেক কর্মস্থল বুয়েটে। বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিচয় বুয়েট জীবন থেকে, সুখে দুঃখে বন্ধুত্ব এক এক করে 55 বছরের। এই বন্ধনের সুর কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাট্য অভিনেতা আবুল হায়াত। নাট্য ব্যক্তিত্ব ডক্টর এনামুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনিও। মঙ্গলবার বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য এনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জীবদ্দশায় নাটকই ছিল যার ধ্যান জ্ঞান, তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন। শেষবারের মতো প্রিয় মানুষকে দেখতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী ও ভক্তরা। ফুলেল শ্রদ্ধায় বিদায় জানান এই অনন্য প্রতিভাকে। সহকর্মীরা জানান এনামুল হকের চলে যাওয়ায় সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতির কথা। আমরা 10টা বই পড়ে যে ইনফরমেশন পেতাম না বা পাওয়া যায় বা অথবা যেসব বইয়ে নাই যেসব ইনফরমেশন, সেই বিষয়গুলো ওনাদের কাছ থেকে জানা যায়। সময় এবং তরুণ প্রজন্ম সেই স্থান পূরণ করে নেবে। সংস্কৃতি মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেছেন, তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন
এই শিল্প সাধনায়। শোকগ্রস্ত পরিবার জানায় তার জীবনব্যাপী কাজের পথে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম, সমৃদ্ধ করুক সাংস্কৃতিক অঙ্গনকে। আসলে কিছু বলার নেই, কারণ যেই ভালোবাসা তিনি মানুষকে দিয়েছেন, মানুষও ডক্টর ইনামুল হককে সে অফুরন্ত ভালোবাসা ফিরিয়ে। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সে শিক্ষায় আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি, তাহলে আমরা সে শক্তিতে রূপান্তরিত করব। এসেছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও। বলেন এনামুল হক বেঁচে থাকবেন তার কর্মের মাঝে। অধ্যাপক ডক্টর ইনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। পরে এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েট ক্যাম্পাসে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। জার্মানির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরে এবার মসজিদে আজান প্রচারের অনুমতি দিল নগরটির প্রশাসন। স্থানীয় মেয়র হেনরিয়েটা বেকার শহরটির মসজিদগুলোতে শর্ত সাপেক্ষে আজানের অনুমতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আজানের সুমধুর ধ্বনি জার্মানিতে বিষয়টি অবাক করার মতো হলেও সত্য হতে চলেছে। দেশটির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের মসজিদগুলোতে আগামী শুক্রবার থেকে আজানের অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার নগরটির মেয়র হেনরিয়েটা বেকার দেশটির গণমাধ্যমে মডেল প্রজেক্টের অংশ হিসেবে আসছে 2 বছরের জন্য মসজিদের মাইকে আজান প্রচারের সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করেন। এতে স্থানীয়দের মাঝে সম্প্রীতি বজায় থাকবে এমনটাও মনে করেন মেয়র হেনরিয়েটা। এদিকে নগর প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অঞ্চলটিতে বসবাসরত সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরাও। তবে হঠাৎ করেই এমন একটি কঠিন সিদ্ধান্তে দেশটির সাধারণ নাগরিক সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থাও রয়েছে। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে এই সিদ্ধান্তের ফলে জার্মানিতে মুসলিমরা ভবিষ্যতে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে, যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আনুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার ওমান থেকে আবুধাবিতে পৌঁছায় লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্রামের কথা থাকলেও লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ বাহিনী। ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ম্যাচে 60 রানের বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে দল। পিঠে হালকা ব্যথা থাকায় এ ম্যাচেও বিশ্রামে থাকবেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এদিকে নিজের আইপিএল মিশন শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। তার অভিজ্ঞতা অন্যদের কাজে আসবে বলে মনে করেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ সমর্থকদের মাঝে। সকাল থেকে প্রচুর সমর্থক হাজির হন নির্ধারিত কাউন্টারে। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে উপস্থিত হতে না পারলেও সেই আক্ষেপ তারা ঘোচাতে চান এই ম্যাচে। তাদের বিশ্বাস নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজরা। মালে থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। সকাল থেকেই মালের রাশমিধানুতে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। দলকে সমর্থন যুগে তুলতে হবে ফাইনালের মঞ্চে। যেখানে এত আবেগ, সেখানে কিছুটা ত্যাগ স্বীকার তো করাই যায়। প্রায় 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে ঠিক কত টিকিট বরাদ্দ বাংলাদেশের জন্য তার কোনো সুস্পষ্ট তথ্য নেই কাউন্টারে। প্রত্যেকেই পাচ্ছেন 2টি করে। অবশ্য অনেকের হাতেই দেখা গেছে তারও বেশি। অনেক কষ্ট পরে আজকে টিকিট পাইলাম। আগেও একবার নিয়েছিলাম, টিকিট নিয়ে খেলা দেখতে পারি না। মালদ্বীপের সাথে যখন খেলা ছিল, ডিউটি না করে আর টিকিটের জন্য আসলাম। তো এক সময় বলতেছে ওই দিকটা 3 নম্বর গেটে, আরেক সময় বলতেছে 2 নম্বর গেটে। আমরা মালদ্বীপের লোক অনেক আছি ভাই, আমরা অনেক স্বপ্ন খেলা দেখবো ভাই। মাস্ট উইন সিচুয়েশনে লাল সবুজরা চাপে ভোগে, তালগোল পাকিয়ে যায় পরিকল্পনায়। তবে সমর্থকদের বিশ্বাস মাঠে বসে তাদের আকুণ্ঠ সমর্থন জোগানো গেলে হবে লক্ষ্য পূরণ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন হবো। আমরা সামনে ফাইনাল উঠলে আমরা অবশ্যই কাপ নেব ইনশাআল্লাহ। মাঠে গিয়ে সবাই মিলে
বাংলাদেশ টিমকে উৎসাহিত করব, ইনশাল্লাহ উৎসাহিত পেলে ওরা অবশ্যই জয় পাবো। বাংলাদেশকে জিতাবো ইনশাল্লাহ, সবাই সাপোর্ট করব। দর্শক খেলার প্রাণ, তাদের উৎসাহেই অনুপ্রেরণা পান খেলোয়াড়রা। তারা আবারও ফিরছেন গ্যালারিতে। এবার প্রতিদান দেবার পালা জামাল তপুদের। They were not giving the tickets, so I hope tomorrow they will be giving the tickets and hopefully they can enjoy the national team play. তবে অভিযোগ আছে কোভিডের অজুহাতে পর্যাপ্ত টিকিট দিচ্ছেন না আয়োজকরা, যদিও মালদ্বীপের প্রত্যেকটি ম্যাচেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। এসএম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি, দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রতারণার অভিযোগে গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে কি সংশ্লিষ্টতা জানাতে ডিবি কার্যালয়ে মুসা বিন শমশের, তার স্ত্রী ও ছেলে করা হচ্ছে মুখোমুখি জিজ্ঞাসাবাদ। এবং চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে জানালেন ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।